প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহমুদা বেগম, প্রভাষক, উদ্ভিদবিদ্যা, সরকারি জিল্লা মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে। সেখানে আমরা কার্বোহাইড্রেট মোটামুটি প্রায় শেষের দিকে চলে এসেছি। গতদিন আলোচনা করেছি স্টার্চ নিয়ে। আজকে অন্য আরেকটি পলিস্যাকারাইড সেলুলোজ নিয়ে আলোচনা করব। স্টার্চ ছিল কি উদ্ভিদের একটি সঞ্চিত পলিস্যাকারাইড। পক্ষান্তরে সেলুলোজ হচ্ছে উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান। সেলুলোজ উদ্ভিদ কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। তো সেলুলোজটা কিভাবে গঠিত? কার্বোহাইড্রেটটা এখানে অসংখ্য বিটা ডি গ্লুকোজ পরস্পর বিটা 1,4 লিঙ্কেজ দ্বারা, আমরা আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের পূর্বে গাঠনিক সংখ্যা শিখেছি, প্লাস যখন আমরা স্টার্চের বর্ণনা করেছি তখন আলফা ডি গ্লুকোজ আলফা 1,4 লিঙ্কেজ আলফা 1,6 লিঙ্কেজ দ্বারা কীভাবে তৈরি হয় তাও আমরা শিখেছি। আজকে আমরা পড়ব সেলুলোজের গঠন। সেলুলোজ কীভাবে গঠিত হয় লক্ষ্য করা চিত্রটা। আমরা যদি গাঠনিক সংখ্যাটা অঙ্কন করি, এখানে গ্লুকোজটা হবে বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ কি ওএইচটা উপরে থাকবে, তাই না? 1 নম্বর কার্বন, এইচটা নিচে, এটা 1 নম্বর কার্বন সবসময় গ্লুকোজের ক্ষেত্রে। 3, 4, 5 আর এটা হচ্ছে 6 নম্বর কার্বন। খেয়াল করবে তোমরা। গাঠনিক সংকেতটা যদি একবার শিখে গেল তাহলে কি পলিস্যাকারাইডের জন্য আর অসুবিধা হবে না। পলিস্যাকারাইড আঁকা বেশি সহজ হবে। এই যে একটা আলফা বিটা ডি গ্লুকোজ, এদিক দিয়ে আমরা আরেকটা বিটা ডি গ্লুকোজ আঁকি, তারপর মিলাই কিভাবে হচ্ছে। এই যে একবার কার্বন, এবার অসংখ্য বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 লিঙ্কেজ। খেয়াল করো এখান থেকে যে লিঙ্কেজটা হবে সেটা হচ্ছে বিটা 1,4 লিঙ্কেজ, তাই না? আমরা কিভাবে আঁকবো? এখানে একটা পানি বের হয়ে যাবে, একটা অক্সিজেন ব্রিজ তৈরি হবে, এটাকে এইভাবে আঁকবো, ঠিক আছে? আর যখন আলফা ডি গ্লুকোজের আলফা 1,4 লিঙ্কেজ এঁকেছিলাম তখন নিচ দিয়ে এভাবে টান দিয়ে এখানে অক্সিজেনটা ছিল, তাই না? এই অবস্থানটা দেখো, বিটা লিখতে গেলে যেভাবে আমরা উপর দিকে কলমটাকে ঘুরায় নিচের দিকে নিয়ে আসি, ঠিক একই অবস্থান। এই জন্য এটা কি বিটা 1,4 লিঙ্কেজ। এভাবে অসংখ্য বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 লিঙ্কেজ দ্বারা সংযুক্ত হয়ে কি তৈরি করে আমাদের সেলুলোজ। উদ্ভিদের অবকাঠামো নির্মাণে সেলুলোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমাদের কি প্রাণী দেহে কি কঙ্কাল আছে, উদ্ভিদে যেহেতু কঙ্কাল নাই, উদ্ভিদটা কিভাবে ভার বহন করবে? এই সেলুলোজের সাহায্যে। সেলুলোজ বিভিন্ন পরিমাণে বিভিন্ন উদ্ভিদে পাওয়া যায়, যেমন তুলাতে আছে 94%, লিনেনে 90%, তন্তুকোষে 90%, কাঠে 60% এবং তৃণলতায় 30 থেকে 40%, আর জৈব বস্তু সমৃদ্ধ মাটিতেও থাকে সেলুলোজ 40 থেকে 70%। সেলুলোজকে ঘন সালফিউরিক অ্যাসিড বা HCl বা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা হাইড্রোলাইসিস করলে কি আলফা বিটা ডি গ্লুকোজে পরিণত হয়। মানুষের পরিপাক নালীর বিভিন্ন অংশে সেলুলোজ এনজাইম না থাকার কারণে আমরা কি সেলুলোজ জাতীয় খাবার হজম করতে পারি না। পক্ষান্তরে পশু, গরু, ছাগল, মহিষ ইত্যাদি পরিপাক নালীতে এক ধরনের ব্যাকটেরিয়া আছে মৃতজীবী, যেগুলা সেলুলোজ এনজাইম নিঃসরণ করে। এই সেলুলোজ এনজাইমটা কি সেলুলোজকে হজম করতে সাহায্য করে। বিজ্ঞানী ফরাসি রসায়নবিদ অ্যানসেলমি পায়েন 1838 খ্রিস্টাব্দে সেলুলোজ আবিষ্কার করেন। এছাড়া কোবায়াশি
YASI কোবায়াশি সুড আর 1992 খ্রিস্টাব্দে সর্বপ্রথম পৃথম সেলুলোজ সংশ্লেষণ করেন। সেলুলোজের ধর্মটা কি? পলিস্যাকারাইডের ধর্ম মোটামুটি। সেলুলোজ কি বর্ণহীন, স্বাদহীন, সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ, পানিতে অদ্রবণীয়, অবিজারক পদার্থ, তারপর মিষ্টি নয়, বীজাণু ক্ষমতাহীন, আয়োডিন দ্রবণের সাথে এটা কোনো রং দেয় না। তবে আমরা স্টার্চ কি পড়ছিলাম? আয়োডিনের সাথে নীল বর্ণ ধারণ করে, তাই না? এটি ফাইবার সদৃশ শক্ত, এটির কোনো কি পুষ্টিগুণ নাই। ঠিক আছে, এগুলো আমাদের সেলুলোজ। আর সেলুলোজের ব্যবহার কি? উদ্ভিদ কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত প্রধান। সেলুলোজ দিয়ে তন্তু তৈরি হয় যা বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল। এটি নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। এটি এসিটেট ফটোগ্রাফি ফিল্মে ব্যবহার করা হয়, তাই না? ফিল্টার পেপার, টিস্যু পেপার, ফটোগ্রাফি ফিল্ম, প্যাকেজিং এগুলো সেলুলোজ দিয়ে তৈরি। তারপর নির্মাণ সামগ্রী, আসবাবপত্র তৈরিতে সেলুলোজ প্রধান উপাদান হিসেবে যান্ত্রিক কাজে সহায়তা করে, তাই না? কাঠখেকো পতঙ্গের পুষ্টিক নালীতে বসবাসকারী এক ধরনের মৃতজীবী সেলুলোজ নামক এনজাইম তৈরি করে, তার জন্য তারা কাঠ হজম করতে পারে। তারপরে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়। ছত্রাক এবং ব্যাকটেরিয়া হতে উৎপাদিত সেলুলোজ বর্তমানে বায়োটেকনোলজিতে ব্যবহৃত হচ্ছে। গবাদি পশুর প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আর তোমাদের যদি প্রশ্ন আসে ছোট একটা এক লাইন দিয়ে যে মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন, বলতে পারবে না? কেন পারে না? মানুষের পুষ্টিক নালীতে কোনো মৃতজীবী ব্যাকটেরিয়া নাই যা সেলুলোজ এনজাইম প্রডিউস করতে পারে। কারণ সেলুলোজ হজম করার জন্য কি সেলুলোজ এনজাইম দরকার। পক্ষান্তরে তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী যেমন গরু, মহিষ, ছাগল, হরিণ ইত্যাদি পাকস্থলীতে কি মৃতজীবী ব্যাকটেরিয়া সেলুলোজ এনজাইম তৈরি করতে পারে। এক ধরনের মৃতজীবী ব্যাকটেরিয়া আছে, তার জন্য ওরা সেলুলোজ হজম করতে পারে। কিন্তু মানুষের খাদ্য তালিকায় 8 জাতীয় খাদ্য থাকা দরকার, কেননা কি সেলুলোজ মল উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা যদি স্টার্চ এবং সেলুলোজের পার্থক্য করি, কি হবে? স্টার্চ কি দিয়ে গঠিত? স্টার্চ হচ্ছে সঞ্চিত পলিস্যাকারাইড, আর এটিকে গাঠনিক পলিস্যাকারাইড, তাই না? স্টার্চ কি দিয়ে গঠিত? আলফা ডি গ্লুকোজ দিয়ে গঠিত। খেয়াল করো পার্থক্যগুলো। এটা বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। এখানে আলফা 1 4 লিঙ্কেজ সারা আলফা 1 6 লিঙ্কেজ আছে, তাই না? আর এটা হচ্ছে বিটা 1 4 লিঙ্কেজ দিয়ে গঠিত। আলফা ডি গ্লুকোজের পরিমাণ স্টার্চ আর বিটা ডি গ্লুকোজের পরিমাণ। তারপরে আয়োডিনের সাথে এটা নীল বর্ণ ধারণ করে, এটা কোনো বর্ণ ধারণ করে না। গরু, ছাগল, মানুষ স্টার্চ হজম করতে পারে, সেলুলোজ কি পশু পাখি, গবাদি গরু, ছাগল হজম করতে পারে না। কারণ মানুষ বডিতে মানুষ হজম করতে পারে না সেলুলোজটা, কারণ মানুষের কি পাকস্থলীতে সেলুলোজ এনজাইম থাকে না। গরু, ছাগলে হজম করতে পারে। ঠিক আছে, এই 4-5টা পার্থক্য তোমরা পড়বে, বইতে দেখো সুন্দরভাবে দেওয়া আছে। এছাড়া আমরা আরেকটা জিনিস একটু আলোচনা করি, তাহলে শেষ হয়ে যাবে পলিস্যাকারাইড, সেটা হচ্ছে গ্লাইকোজেন। ঠিক আছে, গ্লাইকোজেন থেকে প্রাণী দেহে সঞ্চিত উপাদান হচ্ছে গ্লাইকোজেন। এছাড়া কিছু সায়ানোব্যাকটেরিয়া সহ নীলব, সবুজ শৈবাল এবং ছত্রাকের সঞ্চিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন থাকে। এই গ্লাইকোজেন আবার কি, তোমরা চলে যাও স্টার্চের এখানে। স্টার্চ এবং আলফা ডি গ্লুকোজ দ্বারা তৈরি, গ্লাইকোজেন অনুরূপ আলফা ডি গ্লুকোজ দ্বারা আলফা 1 4 লিঙ্কেজ এবং আলফা 1 6 লিঙ্কেজ এর পলিমার দিয়ে গঠিত হচ্ছে গ্লাইকোজেন। এটা গ্লাইকোজেন কি প্রাণীজ স্টার্চ বলা হয়। ফরাসি রসায়নবিদ ক্লাউড CLAUD ক্লাউড বার্নার 1857 সালে বার্নার গ্লাইকোজেন আবিষ্কার করেন। স্টার্চের মতোই গাঠনিক সংকেতটা আমি আর রাখলাম না আজকে। গ্লাইকোজেনের ধর্ম কি? সেটা আংশিক পানিতে দ্রবণীয় সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ। আয়োডিন প্রয়োগে এখানে লালচে বেগুনি
বর্ণ ধারণ করে গ্লাইকোজেনটা। হ্যাঁ, ঠান্ডা পানিতে এটি কলার সাসপেনশন তৈরি করে তাপ দিলে আর বর্ণ লাল বর্ণটা চলে যায়, ঠান্ডা অবস্থায় কালো বর্ণ ফিরে আসে। আংশিক আদ্র বিশ্লেষিত মল্টোজ আর পূর্ণ বিশ্লেষণের ফলে কি হবে, আলফা ডি গ্লুকোজে পরিণত হবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আদ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ অণু সৃষ্টি করে যকৃতে গ্লাইকোজেনে গ্লুকোজের পরিণত হয়ে রক্তে কি প্রবাহিত এবং রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রাটা নিয়ন্ত্রণ করে। তো ব্যবহারটা কি, পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশির কাজে শক্তি যোগায়, আর যকৃতে যে গ্লাইকোজেন থাকে সেটা প্রয়োজন অনুযায়ী ভেঙে গ্লুকোজে পরিণত হয়, ফলে কি রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রিত হয়। গ্লাইকোজেনটা কি সঞ্চিত প্রাণীজ স্টার্চ, সঞ্চিত পদার্থ প্রাণীদেহের। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ, সকলে ভালো থেকো।